নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে প্রাথমিক 2014-এর যে প্রশ্নভুল মামলা মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই মামলার কি আপডেট রয়েছে, পরবর্তী শুনানি কবে হতে পারে সেই মামলার। এছাড়াও প্রাথমিক 2022 যে ডিএলএড মামলাটি, যেটি প্রাথমিক 2022 রিক্রুটমেন্ট সংক্রান্ত, যে মামলার জন্য কিন্তু প্রাথমিকের নতুন নিয়োগ অনেকাংশে নির্ভর করছে, সেই গুরুত্বপূর্ণ মামলাটির আগামী দিন শুনানি কবে হতে চলেছে, এই গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও প্রাথমিকে যারা 2022 সালের টেট পাশ করে রয়েছেন, প্রায় দীর্ঘ 2 বছর হতে চলল, এছাড়াও যারা নতুন করে 2023 সালের টেট দিয়েছেন, যাদের রেজাল্ট এখনো বের হয়নি, তো তাদের সকলের দাবি যে নতুন করে প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রক্রিয়া কেন শুরু করা হচ্ছে না বা সেটা কবে নাগাদ হতে পারে। তো এই সংক্রান্ত কিছু আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। তাহলে প্রথমেই চলুন আমরা প্রাথমিক 2014 প্রশ্নভুল মামলার আপডেটটা দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। সেখানে গিয়ে প্রাথমিক 2014 সালের যে টেটের প্রশ্নভুল মামলা ম্যাট 1594, যেটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে রায় দেওয়া হয়েছিল, 6টি প্রশ্ন ভুল ছিল 2014 সালের টেটে। তার জন্য ওই 6টি প্রশ্নেও যারা অ্যাটেম্প্ট করেছিল বা যারা করেনি তাদের প্রত্যেককেই নম্বর দিতে হবে, যারা নম্বর পায়নি। তো এই মামলাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটির উপরে একটি স্টে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু এই মামলার আর সেরকম অর্থে শুনানি হচ্ছে না। এখন দেখুন, এই মামলাটি আমরা যদি কেস স্ট্যাটাসটা দেখি, দেখুন ডায়েরি নম্বর 433/2023 দিব্যেন্দু কুন্ডু নামক একজন ব্যক্তি পিটিশনার, উনি মূলত মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিলেন। দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হচ্ছেন রেসপন্ডেন্ট এই মামলার। তো এই মামলাটির শুনানি হয়েছিল 6/8/2024 সালে, শুনানির জন্য লিস্টেড ছিল এবং সেখান থেকে একটি অর্ডারও এসেছে, সেই অর্ডারটিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখুন, এই মামলাটির স্ট্যাটাস বা স্টেজ দেখাচ্ছে পেন্ডিং এবং এখানে ক্যাটাগরি, তারপরে পিটিশনার, অর্থাৎ কোনো টেন্টেটিভ হিয়ারিংয়ের ডেট কিন্তু এই মামলায় দেওয়া নেই। 6/11/2023 সালে এই মামলায় একটি স্টে এসেছিল, অর্থাৎ ডিভিশন বেঞ্চের যে 6 নম্বর দেওয়ার ব্যাপারটার উপরে স্টে দেওয়া হয়েছিল, কিন্তু নতুন করে এই মামলার ওপরে কিন্তু আর কোনো শুনানি সে অর্থে হচ্ছে না এবং নতুন করে কোনো শুনানির ডেটও নেই। এখন এই 6/8/2024 সালে যে শুনানির দিন ছিল, সেই দিনকে যে অর্ডারটি এসছে, সেই অর্ডারে দেখুন এই অর্ডার কপি, এখানে কিছুই লেখা নেই। লেখা রয়েছে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং বলে লেখা রয়েছে, নট টেকেন আপ, অর্থাৎ ম্যাটারটিকে করা হয়নি, শোনা হচ্ছে না। লিস্ট দ্য ম্যাটার আফটার 2 উইকস, অর্থাৎ 2 সপ্তাহ পরে ম্যাটারটিকে লিস্ট করতে বলা হয়েছিল। তারপরে আমরা এখন বর্তমানে যদি কেস স্ট্যাটাস সার্চ করে দেখি, তাহলে এখানে দেখুন কোনো ডেট কিন্তু দেওয়া হচ্ছে না। তার মানে ম্যাট 1594 যে মামলাটি চ্যালেঞ্জ হয়ে গেছিল ডিভিশন বেঞ্চের অর্ডারকে মহামান্য সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে একটি ইন্টারিম স্টে দেওয়া হয়েছিল ম্যাট 1594 এর জাজমেন্টের ওপরে। এরপরে কিন্তু এই মামলার আর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এই মামলার কিন্তু কোনো কিছুই আর আপডেট সে অর্থে পাওয়া যাচ্ছে না বলেই আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে এই মামলার আপডেট কি। তার জন্য আমি আপডেটও কিছু দিইনি, তার কোনো আপডেট সেরকমভাবে বেরোচ্ছে না। আমরা এইটা বাদ দিয়ে চলে যাব আরেকটি গুরুত্বপূর্ণ মামলা প্রাথমিকের, সেটি হচ্ছে প্রাথমিকের যে 2022 ডিএলএড মামলা, অর্থাৎ প্রাথমিকের 22 রিক্রুটমেন্টে যারা 2022 সেশনে ডিএলএড করেছেন তাদেরকে মূলত বাদ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের জাজমেন্টের ফলে, অর্থাৎ এনসিটির রুল বিরুদ্ধ বা আইন বিরুদ্ধ এই বিষয়টাকে উল্লেখ করে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, যদিও সিঙ্গেল বেঞ্চ তাদেরকে বসার পারমিশন দিয়েছিল 2022 রিক্রুটমেন্টে। তো মূলত তাদের 2022 ডিএলএড এর যে ডিএলএডটা কমপ্লিট হয়নি, এইটাই তাদের মূল অভিযোগ রিক্রুটমেন্ট যখন বের করে তখন। তো এখন এই মামলাটি চ্যালেঞ্জ হয়ে তারা সুপ্রিম কোর্টে যায়, অর্থাৎ তারাই মূলত চ্যালেঞ্জ করে। সৌমেন পাল হচ্ছে এই মামলার পিটিশনার, ডায়েরি নাম্বার দেখুন 21287। তো এই মামলাটি 23/7/2024 সালে হেয়ারিংয়ের জন্য উঠেছিল। সেদিনকে কি হেয়ারিং হয়েছিল আপনাদেরকে আমি ডিটেলসে বলেছিলাম, সেদিনকে যে অর্ডার কপি সেটাও বলেছিলাম। তো এরপরে দেখুন, এই মামলাটি 3 সপ্তাহ পরে রাখা হয়েছিল 23/7/2024 সালে হিয়ারিংয়ের পরে। তো 3 সপ্তাহ পরে রাখার ফলে দেখুন, এখন যদি আমরা কেসটা দেখি, টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন বলে লেখা রয়েছে দেখুন 3/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 3 তারিখে এই মামলাটি কিন্তু আবার হিয়ারিংয়ের জন্য রাখা হচ্ছে কম্পিউটার জেনারেটেড ডেট। এবার এই ডেটটি পিছোতেও পারে,
এখন কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে লেখা হচ্ছে। মামলাটি কজ লিস্টে লিস্টেড হলে আমরা আপনাদেরকে জানাবো। তো এখন এই মামলাটি কিন্তু প্রাথমিক যে নতুন নিয়োগ প্রক্রিয়া তার সাথে খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকের নতুন নিয়োগটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে কবে হবে? এটা প্রশ্ন তোলাটাই সঙ্গত। দীর্ঘদিন যারা ২০২২ টেট পাস করে রয়েছেন তারা আন্দোলন করছেন, রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, কমিশনের কাছে অর্থাৎ পর্ষদের কাছে যাচ্ছেন, তাদের কাছ থেকে জানতে চাইছেন যে কবে নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হবে। তো এখন দেখুন, এই নতুন রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা শুরু হওয়ার জন্য কিন্তু এই ২০-২২ ডিএলএড কেসটা মেটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি আমি? তার কারণ এই ২০-২২ ডিএলএড এর জন্যই কিন্তু ২০২২ রিক্রুটমেন্টের একটা নির্দিষ্ট ভ্যাকান্সি এখনো অবধি ফাঁকা পড়ে রয়েছে। আপনারা জানেন টোটাল ১১,৭৫৮টা ভ্যাকান্সিতে ২০২২ এর রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়। তার মধ্যে ৯,৫৩৩ জনকে মানে মেরিট লিস্ট তৈরি করা হয়েছে। বাকি কিন্তু যাদেরকে মেরিট লিস্টে রাখা হয়নি তাদেরকে পর্ষদ বলেছিল তারা এলিজিবল নয় বা তারা কোয়ালিফাই করছে না। তো এই যে বাকি ভ্যাকান্সিটুকু রাখা হয়েছে, সেই ভ্যাকান্সিটা মূলত রাখা হয়েছিল ২০-২২ ডিএলএড প্রার্থীদের জন্য। যদি তারা কেসে জিতে যায় তাহলে তাদেরকে দেওয়া হবে। তো এই ভ্যাকান্সিটা পর্ষদ তাহলে কি করবে? যদি ২০-২২টা ধরুন জিততে পারল না, তাহলে যাদেরকে অ্যাবজর্বড করা হয়নি মূল প্যানেলে তাদেরকে দেওয়া হবে? নাকি এইটা নতুন যে রিক্রুটমেন্ট শুরু করবে পর্ষদ সেইখানে ট্রান্সফার করে দেবে? তো এই বিষয়টা খুবই ঘোলাটে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে 3929 যে কেসটা ছিল, সেখানে ১৬,৫০০ রিক্রুটমেন্টে সেখানে কিন্তু ওই ভ্যাকান্সিটা ২০২২ রিক্রুটমেন্টে পর্ষদ দিয়ে দিয়েছিল এবং তারা বলেছিল যে যারা চাকরি পায়নি তারা এলিজিবল নয়। এক্ষেত্রেও পর্ষদ সেই বিষয়টাও করতে পারে। পর্ষদকে কিন্তু কোনো কিছু বিশ্বাস নেই। তো এখন ২০২২ রিক্রুটমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে অফিসিয়ালি, মূলত কমপ্লিট না হওয়ার পিছনে রয়েছে সেটা হচ্ছে এই ২০-২২ ডিএলএড মামলাটা। এই মামলাটা মিটলেই কিন্তু সেখানে যেরাই আসুক না কেন, ২০-২২ ডিএলএডরা জিতুক বা তারা হারুক বা সেই ভ্যাকান্সিটা অ্যাবজর্বড রয়েছে তাদেরকে দেওয়া হোক বা না দেওয়া হোক, কিন্তু এই রিক্রুটমেন্টটা মিটলেই নতুন রিক্রুটমেন্টের একটা সম্ভাবনা প্রবলভাবে তৈরি হচ্ছে। কিন্তু এই রিক্রুটমেন্টটা যতক্ষণ অবধি পেন্ডিং থাকবে, মূলত পেন্ডিং থাকবে এই গ্রাউন্ডেই। তার কারণ ২০-২২ ডিএলএড এর বিষয়টা কিন্তু কোর্টে পেন্ডিং রয়েছে এবং আপনারা জানেন যে ৯,৫৩৩ যাদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা হয়েছিল যে সাবজেক্ট টু আউটকাম অফ দিস এসএলপি, অর্থাৎ এই কেসটার উপরেই ডিপেন্ড করছে তাদের ভাগ্যটা। তার ফলে পুরো বিষয়টাই কিন্তু এই মুহূর্তে পেন্ডিং রয়েছে ২০২২ রিক্রুটমেন্টে। তো ২০২২ রিক্রুটমেন্টটা এই পেন্ডিং বিষয়টা উঠে গেলে, স্ট্যাটাসটা এই সাবজেক্ট টু আউটকাম এই বিষয়টা উঠে গেলে এবং একটা কংক্রিট কিছু একটা রায় বেরিয়ে আসলে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, নতুন রিক্রুটমেন্টের জন্য পর্ষদ কিন্তু এগোতে পারে বলে কিন্তু আমাদের মনে হচ্ছে এবং সেইটা ২০২৪-এর শেষ দিক বা ২০২৫-এর প্রথম দিকেই কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত পুজোর পরেই বা ২৫ সালের শুরুর দিকেই কিন্তু প্রাথমিকের নতুন রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা উঠে আসছে। তো এটা অফিসিয়াল খবর নয়, তবুও আমরা এটা বললাম। মূলত এই ২০-২২ কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ২০২২ টেট পাসদের নতুন রিক্রুটমেন্টের জন্য। তো আজকের ভিডিওতে এই এতগুলো আপডেট প্রাথমিকের ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।